আমন্ত্রণ দীপ্ত সংবাদে। আপনাদের সাথে আছি আমি ইয়াসমিন সুমনা। অর্থনৈতিক টানাপোড়েন আর সাধারণ মানুষের প্রত্যাশার চাপ নিয়ে জাতীয় সংসদে আজ 2026-27 অর্থবছরের বাজেট পেশ করতে যাচ্ছেন অর্থমন্ত্রী। আকার ধরা হয়েছে কমপক্ষে 9,38,000 কোটি টাকা। এই বাজেটকে $1 ট্রিলিয়ন অর্থনীতির পথে বাংলাদেশের রূপরেখা হিসেবে তুলে ধরছে সরকার। বেলা 3টায় শুরু হবে সংসদের অধিবেশন। 2026-27 অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেট বাংলাদেশের অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান বৃদ্ধি এবং নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের লক্ষ্য নিয়ে তৈরি ইতিহাসের সবচেয়ে বড় বাজেট। প্রায় 9,38,000 কোটি টাকার এই বাজেট সংসদে উপস্থাপন করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। উচ্চ মূল্যস্ফীতি, রাজস্ব ঘাটতি এবং বৈদেশিক ঋণের চাপের মধ্যে এই বাজেটকে দেশের অর্থনীতির জন্য বড় একটি অগ্নিপরীক্ষা হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা। প্রায় 2 দশক পর ক্ষমতায় আসা বিএনপি সরকারের প্রথম বাজেট এটি। অর্থমন্ত্রী হিসেবে আমির খসরু মাহমুদ চৌধুরীরও প্রথম। জানা গেছে, আগামী অর্থ বছরে মোট দেশজ উৎপাদনের আকার 68,30,000 কোটি টাকা ধরা হয়েছে। অর্থনৈতিক প্রবৃদ্ধির লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6.5%। মূল্যস্ফীতি 7.5% নামিয়ে আনার লক্ষ্য নেওয়া হয়েছে। সম্ভাব্য বাজেটে মোট রাজস্ব আহরণের লক্ষ্য ধরা হয়েছে 6,95,000 কোটি টাকা। বাকি অর্থ ঋণ ও বৈদেশিক সহায়তা থেকে সংগ্রহ করা হবে। বাজেট ঘাটতি দাঁড়াতে পারে 2,51,000 কোটি টাকা, যা জিডিপির 3.6%। প্রস্তাবিত বাজেটে অবকাঠামো উন্নয়নের তুলনায় মানব সম্পদ উন্নয়নে বেশি গুরুত্ব দেওয়া হয়েছে। এ কারণে শিক্ষা ও স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বরাদ্দ রাখার পরিকল্পনা রয়েছে। পাশাপাশি দেশীয় শিল্পের বিকাশ, নতুন কর্মসংস্থান, সামাজিক সুরক্ষা, উদ্যোক্তা উন্নয়ন এবং অর্থনৈতিক স্থিতিশীলতার বিষয়েও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে। এছাড়া 25 লাখ নাগরিকের জন্য হেলথ কার্ড কর্মসূচি চালুর উদ্যোগও নেওয়া হচ্ছে। সামাজিক নিরাপত্তা কর্মসূচির আওতায় ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড সহ বেশ কয়েকটি নতুন কর্মসূচি যুক্ত করার পাশাপাশি বিদ্যমান কর্মসূচিগুলোতেও বরাদ্দ বাড়ানো হতে পারে। আগামী বছরে 6.5% প্রবৃদ্ধি হবে। কেন? কারণ আমরা বিনিয়োগের কথা বলেছি এবং বিনিয়োগ কিভাবে বাড়বে, ভোগ ব্যয় অর্থাৎ হচ্ছে যে বিভিন্ন পদ্ধতির কারণে কিভাবে কনজামশন বেড়ে যাবে। তৃতীয় হচ্ছে যে বার্ষিক উন্নয়ন কর্মসূচি এবং সরকারের অন্যান্য প্রকল্প নেওয়ার ফলে কীভাবে গভর্নমেন্ট স্পেন্ডিং বাড়বে এবং রপ্তানি বহুমুখীকরণের জন্য যে সমস্ত প্রণোদনা দেওয়া দরকার, রপ্তানি এবং আমদানি নির্ভরতা হ্রাস করা হবে। বিশ্লেষকরা বলছেন, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, রাজস্ব আহরণ বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগে গতি আনা ছাড়াও উচ্চ প্রবৃদ্ধির লক্ষ্য অর্জন কঠিন হবে। আমরা যদি প্রকৃত অর্থে এবারের বাজেটটাকে আমরা বাস্তবায়ন করতে চাই, তাহলে আমাদেরকে নতুনভাবে চিন্তা ভাবনা করতে হবে। আমাদের প্রযুক্তিকে কাজে লাগাতে হবে, সুশাসন, শৃঙ্খলা এগুলোর উপর গুরুত্ব দিতে হবে। আমাদের যারা নাকি সরকারি কর্মচারী আছেন, ব্যক্তিখাত আছেন, তাদেরকে প্রণোদিত করতে হবে, উৎসাহিত করতে হবে এবং জবাবদিহিতার সংস্কৃতিটা আবার আমাদেরকে পুনঃস্থাপিত করতে হবে। আগামী বাজেটে করমুক্ত আয়সীমা ধাপে ধাপে বাড়ানোর ঘোষণা দিতে পারেন অর্থমন্ত্রী। এছাড়া জ্বালানি তেল ও ভোজ্য তেলের উৎসে কর কমানো সহ বেশ কিছু নিত্য প্রয়োজনীয় পণ্যে শুল্ক ও কর কমানোর প্রস্তাব আসতে পারে। শাহরিয়ার ইমন, দীপ্ত সংবাদ, ঢাকা। সংসদে বাজেট পেশ হতে যাচ্ছে আজ। এরই মধ্যে সংসদ ভবনে পৌঁছেছেন অর্থমন্ত্রী। এ বিষয়ে জানাতে সংসদ ভবন প্রাঙ্গণ থেকে যুক্ত আছেন সহকর্মী সানজিদা প্লাবনী। প্লাবনী, বাজেট অনুমোদনের জন্য মন্ত্রিসভার বৈঠকটির বিষয়ে কি তথ্য রয়েছে আপনার কাছে, জানাবেন। ঠিক সকাল 10টায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিপরিষদের যে বৈঠকের কথা বলছেন সেটি শুরু হয়েছে, যেখানে প্রধানমন্ত্রী তারেক রহমান উপস্থিত রয়েছেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী সহ এই বিএনপি সরকারের মন্ত্রী এবং সংসদ সদস্যরাও কিন্তু উপস্থিত রয়েছেন। রীতি অনুযায়ী সকাল 10টায় যেদিন বাজেট পেশ করা হয় সেই দিন সকালবেলা মন্ত্রিপরিষদের একটা বৈঠক অনুষ্ঠিত হয় এবং সেই
বৈঠকে আসলে এই অনুমোদনটা বাজেট পেশ হওয়ার আগে যে অনুমোদন সেটি প্রদান করা হয় এবং সেই বৈঠকই কিন্তু এখন পর্যন্ত চলছে বলে আমাদের কাছে এখন পর্যন্ত তথ্য রয়েছে। ভেতর থেকে যারা সংশ্লিষ্ট আছেন তাদের কাছ থেকে আমরা তথ্য পেয়েছি। সুমনা, আমার ঠিক পেছনেই মন্ত্রিপরিষদের জাতীয় সংসদ সচিবালয়ের যে মন্ত্রিপরিষদের বৈঠক এখানে অনুষ্ঠিত হচ্ছেন এবং বিকাল 3টায় আসলে এই বাজেট উপস্থাপন করা হবে। এটি আসলে জাতীয় অধিবেশনের বাজেট অধিবেশনের 55তম জাতীয় বাজেট পেশ করা হবে। বিএনপি সরকার এই চলতি বছর মানে চলতি মেয়াদের প্রথম তাদের বাজেট পেশ করবেন এবং অর্থমন্ত্রী হিসেবেও কিন্তু আমির খসরু মাহমুদ চৌধুরীর এটি প্রথম বাজেট পেশ করবেন। এছাড়া আমরা আরও একটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, তারেক রহমান অর্থাৎ বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানেরও কিন্তু এটি আসলে প্রথম বাজেট হতে যাচ্ছে আজ বিকাল ঠিক 3টায়। এছাড়া এর আগে আসলে বিএনপির অধীনে 13টি জাতীয় বাজেট পেশ করা হয়েছে। এই এখন পর্যন্ত যে মন্ত্রিপরিষদের যে বৈঠকটি রয়েছে সেই বৈঠকটি কিন্তু এখনও চলমান রয়েছে এবং চলছে এবং এই বৈঠকটি শেষ হবে কতক্ষণ পর এটি আমাদের কাছে এখনও জানানো হয়নি। জানানো হচ্ছে যে দুপুর 2টার পর বিরোধী দলীয় নেতারাও কিন্তু এই সংসদে এসে উপস্থিত হবেন এবং 3টার সময় কিন্তু জাতীয় যে বাজেট সেটি পেশ করা হবে এবং তার আগে পর্যন্ত এই বৈঠকটি চলমান রয়েছে এবং এই বৈঠকে আসলে এই বৈঠকের যে অনুমোদন বাজেট পেশের যে অনুমোদন সেটি অনুমোদন করা হবে এবং তারপরে হয়তো 3টার সময় এই বাজেটটি আসলে পেশ করবেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এখন পর্যন্ত জাতীয় সংসদ ভবনের সামনে থেকে আজকে জাতীয় বাজেট যেটি পেশ করা হবে তার সর্বশেষ পরিস্থিতি আমার কাছে এই আছে। সুমনা। লাবণী, ধন্যবাদ আপনাকে। বাজেট নিয়ে কি ভাবছেন নওগাঁর কৃষিজীবীরা? দীপ্ত সংবাদের নিয়মিত আয়োজন জনতার কথায় থাকছে সেই প্রসঙ্গ। উত্তরে খাদ্য ভাণ্ডার হিসেবে পরিচিত নওগাঁয় উৎপাদিত ধানের চালের সুনাম রয়েছে দেশ জুড়ে। ধানের পাশাপাশি নওগাঁতে বিভিন্ন সবজির চাষ হয়। যেসব সবজি এবং ধান ও চালের স্থানীয় চাহিদা পূরণ করার পরে এই সব উৎপাদিত কৃষি পণ্যগুলো দেশের বিভিন্ন অঞ্চলে চালান করা হয়। তো মাঠ পর্যায়ে কৃষকরা যে দাবি জানিয়েছে যে বাজেটটি সরকার প্রণয়ন করছে, সেই বাজেটে যেন ফসলের উৎপাদনের সঙ্গে জড়িত সকল উপকরণের দাম যেন কমিয়ে দেওয়া হয়। কীটনাশকের অনেক দাম, তাহলে কৃষকের তো কোনো লাভই নাই। কোনো ফসল করে যে কোনো ফসল করে কৃষকের লাভ নেই, বহুত লস। এটাই আমাদের চাওয়া। এছাড়া যেন বিদ্যুতের দাম, গ্যাসের দাম, তেলের দাম, এগুলো নিত্য প্রয়োজনীয় পণ্য যেগুলো রয়েছে সেই সব পণ্যগুলোর দাম যেন বাজেটে কমিয়ে দেওয়া হয়, এমনটি দাবি জানিয়েছে নওগাঁর মাঠ পর্যায়ে কৃষক এবং খেটে খাওয়া মানুষরা। আমি বাজেট টাজেট বুঝি না, সব জিনিস যেন কম দামে পাওয়া যায়, এটাই আমাদের চাওয়া। ধান, চাউল, কাপড় চোপড় সবই কিছু। আবার কি আমাদের আগে ভাতই আগে মূল্যবান। বিদ্যুৎ বিল দিনে দিনে বাড়াচ্ছে কিন্তু আমাদের উন্নতি নেই, কিন্তু সরকার সব কিছুর উপর বাজেট বাড়া দিচ্ছে। আপনার ওষুধ এবং কারেন্ট বিল এগুলা কমাতে হবে। যেখানে সেখানে টিভি মিবি শুনতেছি বাজেট নাকি বেশি হচ্ছে। আমরা চাই যাতে ভালো চলে, ভালো থাকে জনগণেরাই। তো বাজেট যেটা প্রয়োজন সেটাই থাকাই সবচাইতে উত্তম, না বাড়তি করার কি দরকার। এদিকে পেশ হতে যাওয়া বাজেটে ব্যবসায়ীদের জন্য সহনশীলমূলক কর নীতির দাবি জানিয়েছেন চট্টগ্রামের ব্যবসায়ীরা। পাশাপাশি নানা খাতে সহজ শর্তে ঋণ পাওয়ার দাবিও জানান। এবারে বাজেটটা সুন্দর হবে। অয়েল সেক্টর, এলপিজি এবং ইলেকট্রিসিটি বেড়ে গেছে ওয়ার্ল্ড ওয়াইড বেড়ে যাওয়াতে আমাদের এখানে দামের প্রভাব পড়বে, ডেফিনেটলি দামের প্রভাব পড়বে। খাদ্যদ্রব্য, তেল, আপনার জীবনযাপন চলার মতো যা কিছু আছে সব কিছুর উপর একটা বড় ধরনের প্রভাব পড়বে। গণমুখী বাজেট হোক, মানুষের কল্যাণার্থে বাজেট হোক এবং চট্টগ্রামকে সত্যিকারের বাণিজ্যের রাজধানী রূপায়ণের জন্য যে সব পদক্ষেপ নেওয়া দরকার সেই সব পদক্ষেপগুলো যাতে বাজেটে অন্তর্নিহিত থাকে সেটাই আমরা আশা করি। মন্ত্রী মহোদয় আমাদেরকে বিভিন্ন বিষয়ের মধ্যে
চট্টগ্রামকে যাতে বাণিজ্যিক রাজধানী হিসাবে পূর্ণাঙ্গ রূপ দেওয়া যায় সে ব্যাপারে উনি সচেষ্ট থাকবেন এবং বিভিন্ন পদক্ষেপ নেবেন। সরকার হার্টের রিংয়ের দাম কমানোর নির্দেশ দিলেও সরকারি বেসরকারি হাসপাতালগুলো তা মানছে না। এর ফলে আগের বাড়তি দামেই হার্টের রিং বা স্টেন্টের দাম পরিশোধ করতে হচ্ছে রোগীকেই। আমদানিকারকদের দাবি ডলারের উচ্চ মূল্য এবং আরও কিছু অপ্রদর্শিত ব্যয়ের কারণে ঔষধ প্রশাসন অধিদপ্তরের বেঁধে দেয়া এই নতুন মূল্য বাস্তবায়ন সম্ভব নয়। দেশে প্রতিদিন প্রায় ২৭২০ জন মানুষ নতুন করে হৃদরোগে আক্রান্ত হচ্ছেন। বছরে এই সংখ্যা গিয়ে দাঁড়ায় প্রায় ১০ লাখে। এই বিপুল সংখ্যক রোগীর চিকিৎসার জন্য হাসপাতালগুলোতে প্রতি বছর ৩৫ থেকে ৪৫ হাজার হার্টের রিংয়ের প্রয়োজন পড়ে। গত ২৫ ফেব্রুয়ারি ওষুধ প্রশাসন অধিদপ্তর ২৮ ধরনের হার্টের রিংয়ের দাম ৫ থেকে ১৯% পর্যন্ত কমানোর নির্দেশনা দেয়। কিন্তু ৩ মাস পেরিয়ে গেলেও এই নির্দেশনা এখনও বাস্তবায়ন হয়নি। ফলে রোগীদের আগের নির্ধারিত দামেই হার্টের রিং কিনতে হচ্ছে। ঔষধ প্রশাসন অধিদপ্তরের তথ্য মতে দেশে প্রতিদিন গড়ে ৮৫ জন রোগীর শরীরে স্টেন্ট বসানো হয়। অপারেশন খরচের পাশাপাশি রিংয়ের এই মূল্য বাড়তি চাপ বলে মনে করেন রোগীরা। আমার হার্টের রিংয়ের দাম নিয়েছে, ওখানে যে আমাকে মেমো দিয়েছে ওই মেমোতে 67 না 80 এরকম 70,000 টাকা নিয়ে গেছে। আদার্স খরচ প্রায় আরও ৩০-৩৫ হাজার টাকার মতো গেছে। এখন তো আমাকে পাঁচটা ব্লক, আমার এরকম অনেক টাকা লাগবে, আর ৩-৪ লাখ টাকা লাগবে মিনিমাম, ৫ লাখ টাকা লাগতে পারে। যেই ঋণটা আমাকে পড়াবে সেটা যদি আরও কমানো যায়, গভর্নমেন্ট যদি আরও এটাকে কমাই দিতে পারে তাহলে তো মানুষের জন্য অনেক উপকার হয়। আমদানিকারকরা বলছেন দেশে হার্টের রিং তৈরি হয় না। বিভিন্ন দেশ থেকে ৩১টি প্রতিষ্ঠান এই যন্ত্র আমদানি করে। যেইভাবে ডলার বলেন, ব্যাংকিং চার্জ বলেন, প্রত্যেকটা জিনিসের ফ্রেট চার্জ বলেন, আনতে যে পরিমাণ খরচ বেড়েছে সেখানে আমাদের পূর্বের মূল্যে বিক্রি করাটাই কঠিন ব্যাপার ছিল। তাছাড়া গত 2024 সালে একবার রিভাইজড হয়েছে। এখন এই জিনিসটা আমরা সবসময় জানিয়ে আসছি এই মূল্য নির্ধারণ কমিটিকে যে এইভাবে আমাদের পক্ষে আর কন্টিনিউ করাটা ডিফিকাল্ট হয়ে যাচ্ছে, যার কারণে আবার এটা কমানো হয়েছে। তো প্রতি বছর আমাদেরকে দাম কমানোটা হয়, এটা কোনো যুক্তিতে আমরা খুঁজে পাই নাই বলেই জিনিসটা আমরা আপাতত মানছি না। জনস্বাস্থ্যবিদরা বলছেন নতুন দাম কার্যকর হওয়ার জন্য সব পক্ষের সঙ্গে আলোচনা জরুরি। আমাদের নৈতিকতার এত অবক্ষয় হয়েছে, আমরা সব কিছুই মনে করি ব্যবসায়িক ভিত্তিতে। যে স্টেন্টের ব্যবসা করে সেও ব্যবসায়িক ভিত্তিতে এটা দেখে, আবার যে ডাক্তার এটাকে পড়াচ্ছে সেও ব্যবসায়িক ভিত্তিতে দেখে। রোগী তো সে তখন এই সব ব্যবসার ভিত্তির চাপে পড়ে। এরই মধ্যে হাসপাতালগুলোকে হার্টের রিংয়ের নতুন মূল্য বাস্তবায়ন ও নোটিশ বোর্ডে মূল্য তালিকা প্রকাশের জন্য নির্দেশনা দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। লাবণী গুহ, দীপ্ত সংবাদ, ঢাকা। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে আজ মধ্যরাত থেকে আবারও মাছ ধরতে সাগরে যাচ্ছেন জেলেরা। টানা 58 দিনের নিষেধাজ্ঞা শেষে মধ্যরাত থেকে মাছ শিকারে সাগরে যাচ্ছেন তারা। শেষ সময়ের প্রস্তুতি নিচ্ছেন পটুয়াখালী নিবন্ধিত প্রায় অর্ধলক্ষাধিক এই পেশাজীবী। জাল বুনন থেকে শুরু করে ট্রলারে রং করা ও ধুয়ে মুছে পরিচ্ছন্ন সহ জাল এবং আনুষঙ্গিক সরঞ্জাম ট্রলারে তুলতে ব্যস্ত সময় পার করছেন তারা। অনেকে আগেই সকল প্রস্তুতি শেষ করে অবস্থান নিয়েছেন মোহনায়। নিষেধাজ্ঞা শেষে সাগরে আশানুরূপ মাছ পাওয়ার প্রত্যাশা করছেন জেলেরা। আন্তর্জাতিক প্রসঙ্গ। ইরানে আবারও বড় ধরনের হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বুধবার বন্দর আব্বাস, মিনাব, জাস্ক, কেশম ও সিরিক সহ বেশ কয়েকটি শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে জানায় ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম। মিনাব শহরের কারগান এলাকায় একটি স্থাপনাতেই অন্তত 5টি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। এদিকে মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে ট্রাম্পের নির্দেশে ইরানের বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে একযোগে প্রতিরক্ষামূলক অভিযান শুরু হয়েছে। যুক্তরাষ্ট্রের হামলার জবাবে বাহরাইন ও কুয়েতের মার্কিন ঘাঁটিতে হামলার পাশাপাশি হরমুজ প্রণালী
আবারও বন্ধ করে দিয়েছে ইরান। এছাড়া অনুমতি ছাড়া প্রণালী অতিক্রমের চেষ্টা করে দুটি জাহাজেও হামলা চালিয়েছে আইআরজিসি। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর বর্তমান সময়ে পৃথিবীতে সবচেয়ে বেশি যুদ্ধ ও সংঘাত চলছে। তবে চরম এই অস্থিতিশীল পরিস্থিতির মধ্যেও শান্তিতে আছে গুটি কয়েক দেশ। সম্প্রতি শান্তিপূর্ণ দেশের তালিকা প্রকাশ করেছে গ্লোবাল পিস ইন্ডেক্স। বিশ্বজুড়ে চলছে যুদ্ধ, সহিংসতা আর অস্থিরতা। কান পাতলেই শোনা যায় মুহুর্মুহু বোমার শব্দ, মানুষের আহাজারি। শান্তি সে যেন সোনার হরিণ, কিন্তু এরপরও কিছু দেশ এখনো শান্তি, নিরাপত্তা আর স্বস্তির ঠিকানা হয়ে আছে। সেসব দেশে নেই বড় সংঘাত, অপরাধের হার তুলনামূলক কম, আর মানুষজনও উপভোগ করছে নিরাপদ জীবন। 2026 সালের গ্লোবাল পিস ইন্ডেক্স অনুযায়ী গত বছরের তুলনায় বিশ্বের শান্তি আরও কমে গেছে। 2026 বৈশ্বিক শান্তি হ্রাসের টানা 12 বছর। সহিংসতার মাত্রা, কার্যকর রাষ্ট্রীয় প্রতিষ্ঠান আর সামাজিক আস্থার উপর নির্ভর করে বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশের তালিকা করেছে সংস্থাটি। বিশ্বের সবচেয়ে শান্তিপূর্ণ দেশ হিসেবে 2008 সাল থেকে শীর্ষস্থান ধরে রেখেছে উত্তর ইউরোপের দ্বীপ দেশ আইসল্যান্ড। আগ্নেয়গিরি আর অনন্য প্রাকৃতিক সৌন্দর্যে ভরা দেশটি টানা 19 বছর ধরে গ্লোবাল পিস ইন্ডেক্সে প্রথম স্থানে রয়েছে। 2025 সালে তৃতীয় স্থানে থাকা নিউজিল্যান্ড চলতি বছর দ্বিতীয় স্থানে উঠে এসেছে। প্রশান্ত মহাসাগরের দ্বীপ দেশ হিসেবে এর ভৌগোলিক অবস্থান দেশটিকে বাইরের সংঘাত থেকে সুরক্ষা দেয়। এদেশে নিরাপত্তা এতটাই স্বাভাবিক বিষয় যে অধিকাংশ মানুষ এ নিয়ে ভাবেই না। এই তালিকায় তৃতীয় স্থানে উঠে এসেছে ইউরোপের দেশ সুইজারল্যান্ড। কম অপরাধ প্রবণতা এবং দীর্ঘদিনের সামরিক নিরপেক্ষতার নীতি দেশটিকে বিশ্বের অন্যতম নিরাপদ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত করেছে। মানুষের মধ্যে বিশ্বাস ও আস্থার অনুভূতি থাকায় সৌহার্দ্যপূর্ণ পরিবেশ রয়েছে দেশটিতে। প্রথমবারের মতো বিশ্বের সবচেয়ে নিরাপদ 5 দেশের তালিকায় জায়গা করে নিয়েছে স্লোভেনিয়া। কম সামরিক ব্যয় এবং উচ্চ নিরাপত্তার কারণে দেশটি চতুর্থ অবস্থানে উঠে এসেছে। স্লোভেনিয়ার জনগণ প্রকৃতির মধ্যে সময় কাটাতে পছন্দ করে। একসময় অভ্যন্তরীণ সংঘাতে জর্জরিত আয়ারল্যান্ড এখন বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় আছে 5 নম্বরে। চলমান সংঘাত কমানোর পাশাপাশি আন্তর্জাতিক সংঘাতে সীমিত সম্পৃক্ততার কারণে দেশটির অবস্থার উন্নতি হয়েছে। বিশ্বের শান্তিপূর্ণ দেশের তালিকায় এশিয়ার শীর্ষে আছে বাংলাদেশ। গত বছরের তুলনায় 3 ধাপ এগিয়ে 117তম স্থানে রয়েছে বঙ্গোপসাগরের তীর ঘেঁষা দেশটি। ইশরাত সুমা, দীপ্ত বার্তাকক্ষ। বিশ্বকাপ ফুটবল নিয়ে আগ্রহ এখন সারা দেশ জুড়ে। চলছে বড় স্ক্রিনে খেলা দেখা সহ নানা কর্মকাণ্ড। এ বিষয়ে জানাতে সাভার থেকে যুক্ত আছেন সহকর্মী এম এ হালিম। হালিম, বিশ্বকাপের খেলা দেখা নিয়ে ফুটবল ভক্তদের আয়োজন কেমন দেখছেন? সুমনা, আমি এই মুহূর্তে রয়েছি রাজধানীর একেবারে সন্নিকটে যেটি আমিন বাজার। তো আপনাকে যদি জানাই যে বিশ্বকাপের যে শুরু হয়েছে সেই যে উন্মাদনা সেটি কিন্তু সাভারে ছড়িয়ে পড়েছে। বিশেষ করে যেটি আমি আপনাকে জানিয়ে রাখি, এই আমিন বাজারের প্রত্যেকটি বাড়ির ছাদে থেকে শুরু করে মহাসড়কে কিন্তু যে 48টি দেশের পতাকা সেটি টানানো হয়েছে। এবং এই অঞ্চলে যেটি আমরা জানতে পেরেছি এটি কিন্তু বহুত আগে থেকে কিন্তু এই যে তাদের যে উন্মাদনা সেটি থাকে প্রত্যেক বছরই। তো এই খেলা উপলক্ষে কিন্তু এই আমিন বাজারে যারা মানুষ রয়েছে তারা যেমনটি বলছেন যে তারা এই খেলাটাকে তারা প্রত্যেক বছরই তারা বরণ করার জন্য প্রস্তুত থাকে এবং তারই অংশ হিসেবে প্রত্যেকটি বাড়ির ছাদ থেকে শুরু করে মহাসড়কে তারা পতাকা উড়িয়ে থাকেন এবং সেই পতাকা দেখার জন্য সেখানে দূর দূরান্ত থেকে এখানে অনেকে আসেন এবং তারা যেমনটি বলছেন যে খেলাটাকে তারা আনন্দ হিসেবে শুধু নিয়ে থাকে এবং এই খেলার মধ্যে থাকলে মাদক থেকে শুরু করে অন্যান্য যে বিষয়গুলো সেগুলো তারা যুবক দেখতে পাচ্ছি যে এই যে বিশ্বকাপের যে উন্মাদনা যেটি আজকে থেকে শুরু হচ্ছে সেটি কিন্তু আমিন বাজারে পুরোপুরি আমরা দেখতে পাচ্ছি এবং সেই হিসেবে এখানে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সমর্থক যারা রয়েছে ব্রাজিল থেকে শুরু করে আর্জেন্টিনা এবং অন্যান্য দেশ যারা রয়েছে তারা কিন্তু নিজ নিজ তারা পছন্দের দলগুলোকে সমর্থন করলেই কিন্তু তারা তাদের মধ্যে যে একটি সৌহার্দ্য সম্পর্ক সেগুলো তারা বজায় রাখার চেষ্টা করছেন এবং খেলা দেখার পরপরই কিন্তু তারা বিশাল আয়োজন করে থাকেন এবং তারা ভলিবল থেকে শুরু করে অনেক আয়োজনই থাকেন। তো সেই বিশ্বকাপের যে উন্মাদনা সেটি কিন্তু অন্যান্য জেলা থেকে কিন্তু আমি এই যে সাভারে যেটি আমিন বাজার সেই আমিন বাজারে কিন্তু
পুরোপুরি যে একটি মনে হচ্ছে যে এখানে একটি বিশ্বকাপের একটি অংশ এটি, এবং এখানে মনে হচ্ছে যে বিশ্বকাপ উঠতে হবে। এবং সব মিলে আমি আপনাকে দেখাতে চেষ্টা করলাম যে আমিনবাজারের যে উন্মাদনা সেটি আগেও ছিল এবং এ বছরও শুরু হয়েছে। সুমনা, সাভার থেকে যুক্ত ছিলেন সহকর্মী এম এ। এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ দুপুর 2টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া আরও তথ্য পেতে যুক্ত থাকুন দীপ্ত ডিজিটাল প্ল্যাটফর্মের সাথে। ধন্যবাদ সবাইকে।